13। অন্যান্য দিনের তুলনায় আজকে 1 ঘন্টা পর রওনা হলো ওয়াগন ট্রেন। সূর্য উঠেছে আধ ঘন্টা হলো। আকাশ আজও পরিষ্কার, তবে দু এক টুকরো সাদা মেঘ উড়ে যাচ্ছে উত্তরে। সোরেল গেল্ডিংয়ে জেমস মাত্র স্যাডল চাপিয়েছে, এমন সময় ওর সামনে এসে মেয়ার থামালো মায়রা। জীবনে প্রথম ভয় পেল জেমস। আগে কখনো এরকম অনুভূতি হয়নি। কাঁপছে বুকের ভিতরটা। জেমসের মনে হলো মানুষ খুন করেছে বলে বোধহয় অপমান করতে এসেছে মায়রা। ঘেমে গেল সে। মেয়েটা ওর দিকে তাকানোয় মনে মনে বলল, টু শব্দ করব না, যাই বলুক। কাল রাতে খারাপ ব্যবহার করেছি, দুঃখিত। জেমস বিশ্বাস করতে পারল না মায়রা এ কথা বলেছে। আবার দেখল সে নত মুখে স্যাডলে বসে আছে মেয়েটা। মস্ত একটা ঢোক গিলল জেমস। মনে মনে বলল, শুধু কাটা আছে তা নয়, বুনো গোলাপের সুবাসও অপূর্ব। 2 সেকেন্ড পর নিজেকে সামলে নিয়ে মায়রার দিকে তাকালো সে। আমি তোমাকে রাগিয়ে দিয়েছিলাম, দোষ আসলে আমার। সাফারের পর গল্প করতে এসো জেমস, ঘোড়া ছুটিয়ে হাসি মুখে বলল মায়রা। হেইন্স আর মন্ডো ঘোড়ার উপর বসে আছে। ওরা এখনও এগোয়নি কেন? জানার জন্য সামনে থামল জেমস। জিজ্ঞাসু চোখে তাকাতেই অন্যদিকে মুখ ফেরালো মনরো। হেইন্স জিজ্ঞেস করলো, ওই ওয়াগনে কি এমন আছে যে আউটলরা পাগল হয়ে উঠল? হয়তো হুস্কি, শ্রাগ করল জেমস। অসম্ভব, নিচু গলায় বলল হেইন্স। ছেলে ভোলানো কথা বলে লাভ নেই জেমস, হয়তো কিছু সোনা নিয়ে যাচ্ছে। শুকনো চেহারায় মাথা ঝাঁকালো হেইন্স। হ্যাঁ, এইবার আসল কথা বলেছ। আউটলরা তাহলে আরও ঝামেলা করবে। রাতের অতিথি কয়জন ছিল? রাইফেলের আগুন গুনে দেখেছি, তোমার দুটো বাদ দিলে 5 জন। একটাও আহত হয়েছে? একটা, বলল মনরো। পালাবার সময় ওদের 4টা রাইফেল জবাব দিচ্ছিল। গম্ভীর চেহারায় কিছুক্ষণ চিন্তা করল জেমস, তারপর তাকালো হেইন্সের দিকে। ওদের বলে দিও আজকে রানিং ওয়াটারে ক্যাম্প করতে হবে। কথাটা বলে জবাবের অপেক্ষা করল না সে। উত্তর পশ্চিমে ঘোড়া ছোটালো। কিছু দূর গিয়ে সরে এলো উত্তরে। র হাইট বার্স্টকে পশ্চিমে রেখে এগিয়ে চলল। রুক্ষ জমি, মাঝে মাঝে মাথা তুলে আছে রিজ। কোথাও একটা পাতা নড়ছে না, এক ফোঁটা বাতাসও নেই। আজ বহুদিন পর পূর্ণ সতর্ক হয়ে উঠেছে জেমস। কেন যেন প্রতিটা রিজের মাথায় উঠলেই ওর মনে হচ্ছে যে কোনো সময় দেখতে পাবে ইন্ডিয়ানদের ওয়ার পার্টি। ঠিক পূবে রেড ক্লাউড এজেন্সি। সুতরাং আজ আর কাল এই 2 দিন বিপদ ঘটতে পারে এমন সম্ভাবনা প্রবল। রোজ বার থেকে ফিরে এজেন্সিতে আশ্রয় নিতে চাওয়া ইন্ডিয়ানরা যে পথ ব্যবহার করবে সেই পথেই এগোতে হবে ওয়াগন ট্রেন নিয়ে। একবারের জন্য ওয়াগন ট্রেন থেকে বেশি দূর গেল না জেমস বা ওর পাহাড়ি বন্ধুরা। অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়ল না ওদের। অলসভাবে গড়িয়ে গড়িয়ে আকাশের মাঝখানে উঠে এলো সূর্য। আজ খুব গরম পড়েছে। বিকেলের আগ দিয়ে বাতাস শুরু হলো। পশ্চিম দিগন্তের কাছে জড়ো হওয়া সাদা মেঘগুলো রং বদলে কালো হয়ে যাচ্ছে। অনেক দূর থেকে মাঝে মধ্যে বজ্রের গুরু গুরু শব্দ ভেসে আসছে। মেঘগুলো দেখলে মনে হয় মিথ্যা হুমকি দেওয়ার চেষ্টা করছে। বিকেলে রানিং ওয়াটারে পৌঁছে ওয়াগনগুলো করাল করে রাখা হলো। সারাদিনে ওদের ছাড়িয়ে টেইল ধরে এগিয়ে গেছে কয়েকজন অশ্বারোহী আর একটা স্টেজ কোচ। তবে ঝামেলা করার মতো কাউকে দেখা যায়নি। হেইন্স অবশ্য জানিয়েছে 4 জন আউটলকে দেখেছে সে। দূর থেকে অনুসরণ করে এগোচ্ছে তারা। সাফারের পর জেমসকে উত্তেজিত দেখে অবাক হলো ব্রায়ান। ইতস্তত করে জিজ্ঞেস করলো, আউটল না ইন্ডিয়ান? না, ওসব কিছু নয় ব্রায়ান। মুখ তুলে উপরে তাকালো জেমস। আকাশ ঢেকে আছে ঘন কালো মেঘে। বাতাস বন্ধ, ভাবসা গরম পড়েছে। ঝড় আসছে।
ভালো রকম একটা বৃষ্টি হলে রাস্তার 12টা বেজে যাবে। অন্তত একদিন নষ্ট হবে আমাদের। আমি যাচ্ছি, উঠে দাঁড়িয়ে বলল সে। দেখি আগুনে ঝাঁপ দেয়া মদটা পুড়ে মরে কিনা। সারা রাত একটানা হুঙ্কার ছাড়ল আকাশ। সকালের আগে বজ্রের গর্জন কাছে সরে এলো। বৃষ্টির গন্ধ নিয়ে হুতাশ তুলে আছড়ে পড়ছে জোরালো বাতাস। তাপমাত্রা কমে গেল অন্তত 20 ডিগ্রি। থেকে থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় ঝিলিক মারছে বিদ্যুৎ। কালো মেঘ থেকে আঁকাবাঁকা পথে নেমে এসে মাটি স্পষ্ট করছে। চারদিক দিনের মতো আলোকিত করে দিচ্ছে হঠাৎ হঠাৎ। ভোরে শুরু হলো ঝড়। প্রলয় মাতমে মেতেছে বিশ্ব প্রকৃতি। ধ্বংস করে দিতে চাইছে চলার পথে যা কিছু আছে। 15 মিনিটও বৃষ্টি হলো না, অথচ সারাদিনের সাধারণ বর্ষার চেয়ে অনেক বেশি কাঁদল আকাশ। ভয় পাচ্ছে অসহায় মানুষগুলো। খুব কাছেই বাজ পড়ল কয়েকবার। উপত্যকা বেয়ে নেমে আসছে পানি। ফ্লাশ ফ্লাড হলে বাঁচবে না একজনও। বাতাসের প্রথম বাড়িতেই ধসে পড়েছে সুসানাদের তাঁবু। চাপা পড়ে তাস্বরে চেঁচাচ্ছে ডিউকোয়েনের পেয়সীরা। মনরো, হেইন্স আর যমজ দুভাইয়ের সাহায্য নিয়ে ওদের উদ্ধার করলো জেমস। ডিউকোয়েনের ওয়াগনে রেখে এলো। বাইরে আর কেউ বিপদের মধ্যে আছে কিনা খুঁজে দেখল ওরা। তারপর নিজেরা আশ্রয় নিল এক একটা ওয়াগনের তলায়। ঝড় পূবে সরে যাওয়ার পর প্রথমে মায়েরাদের ওয়াগনের সামনে গিয়ে দাঁড়ালো জেমস। গলা উঁচিয়ে ডাক দিল, মায়েরা, অ্যালিস্টার, তোমরা ঠিক আছো? ওয়াগনের পর্দার ফাঁক দিয়ে মাথা বের করলো মায়েরা। হ্যাঁ, আমরা ঠিকই আছি, ধন্যবাদ জেমস। সবার খোঁজ নেয়া শেষে এক জায়গায় এসে দাঁড়ালো আইক, ডেভ, জেমস এবং আরও অনেকে। পানি নালা বেয়ে নেমে না গেলে রওনা হতে পারবো না আমরা, সবাইকে দেখে নিয়ে বলল জেমস। মাথার চুল ছিঁড়ছে বোধহয় ডিউকোয়েন, বলল আইক। আগের রাতে সিভাসদের হামলা করতে দেখে মনে সন্দেহ ঢুকে গেছে ওর। ভাবছে ব্রুস সিল্ডার্সের ব্যাপারে হয়তো মিথ্যে খবর পাঠিয়েছে জ্যাক্স উইনশিপ। দেরিতে হলেও বুঝছে তাহলে, তিক্ত সুরে বলল সুসানা। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পর সাপ্লাই ওয়াগনের কাছে গেল জেমস। ঢাকনি তুলে ভেতরে উকি দিয়ে দেখল রিভলভার হাতে গুটিসুটি মেরে বসে আছে ডিউকোয়েন। ওকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে বসে রিভলভার হোলস্টারে ঢোকালো সে। লাফ দিয়ে মাটিতে নামতেই বুটের গোড়ালি পর্যন্ত ডুবে গেল নরম প্যাচে কাদায়। ভেবেছিলাম ঝড়ের মধ্যে কেউ এসে আমার সোনা লুট করতে পারে। জেমসের দিকে চিন্তিত চেহারায় তাকালো জুয়ারি। কি করা উচিত জেমস? আমি চাই না এখানে বসে থেকে একদিন পিছিয়ে পড়তে। আমি যাচ্ছি, ঘোড়ায় স্যাডল চাপিয়ে 2-1 মাইল সামনে থেকে ঘুরে আসি, বলল জেমস। রোদ উঠলে আশা করা যায় 2-4 ঘন্টার মধ্যেই মাটি শক্ত হয়ে যাবে। পশ্চিমে ঝড় বৃষ্টি কেমন হয়েছে তার উপর অনেক কিছু নির্ভর করে। ঝর্ণাগুলো যদি ফুলে ফেঁপে থাকে তাহলে কিছু করার নেই। পানি না কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা করতে পারবো না, এগিয়ে যেতেই হবে। কাদামাটিতে পা ঠুকে মনের রাগ ঝাড়ল জুয়ারি। লাভ নেই, ওয়াগন চোতে ভেসে যাবে ঝর্ণায় নামালে। বিরক্তি চেপে বলল জেমস। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। হেইন্স আর মন্ডকে পাশ কাটানোর সময় হাতের ইশারা করলো, ঘোড়ায় স্যাডল বাঁধো তোমরা, সামনের কয়েক মাইল পথের অবস্থা দেখতে যেতে হবে। 5 মিনিট পর ক্যাম্প ছেড়ে বেরোলো ওরা 3 জন। আকাশ একদম স্বচ্ছ, মেঘগুলো পূবে সরে গেছে। এখনও দেখা যাচ্ছে বিদ্যুতের চমক। দূরে চলে গেছে বজ্রপাতের গুরুগম্ভীর গর্জন, ভোঁতা শোনাচ্ছে। দিগন্তে আগুনের গোলার মতো লাফ দিয়ে উঠল লাল সূর্য। আলো পড়ে মাটিতে জমে থাকা পানি ওদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। প্রথম আধ মাইলে পা পিছলে পড়তে পড়তে কয়েকবার সামলে নিল ওদের ঘোড়াগুলো। পানির কারণে গর্ত খানাখন্দ
কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরা বুঝতে পারছে চিন্তার কিছু নেই, এ অবস্থা থাকবে না। ঢালু জমি পানি গড়িয়ে গেলেই সূর্যের তাপে শুকিয়ে যাবে দ্রুত। আরও 1 মাইল এগোনোর পর সামনে একটা ঝর্ণা পড়ল। যা দেখতে পাবে ভেবেছিল তাই দেখল জেমস। ফেনা তুলে স্বগর্জনে দুপার ছাপিয়ে ছুটছে খয়েরি রঙের কাদাটে পানি। এরকম চোতের মধ্যে নামলে উল্টে যাবে ওয়াগন। আবার ফিরে গিয়ে নাস্তা খেয়ে ওয়াগন নিয়ে আসতে আসতে তলায় শুধু কাদা পড়ে থাকবে, বলল মনরো। গম্ভীর চেহারায় ঝর্ণার দুপার দেখল জেমস। ভারী ওয়াগন নামাতে ওঠাতে যান খারাপ হয়ে যাবে। আমাদের কি, বুঝুক টিম স্টাররা। জেমসের ইঙ্গিতে ঘোড়ার মুখ ফিরিয়ে বলল হেইন্স। ফিরে চলল ওরা 3 জন। উপত্যকার দুধারে রিজের মাথায় নজর বুলাচ্ছে সতর্ক জেমস। নড়ছে না কিছু। ওরা ছাড়া ধারে কাছে কেউ নেই। যদি থেকেও থাকে দেখা যাচ্ছে না তাদের। জমিটা এমন যে 1 ডিভিশন সৈন্য কারোর চোখে না পড়ে অবস্থান নিতে পারবে। ওয়াগন ট্রেনের কাছে পৌঁছে ওরা দেখল পানি প্রায় সরে গেছে। ক্যাম্পের অবস্থা একেবারে লণ্ডভণ্ড। মাত্র নাস্তার জন্য আগুন জ্বালানো হয়েছে জায়গায় জায়গায়। সকালের ঠান্ডা ভেজা বাতাসে মিশে যাচ্ছে আধভেজা কাঠের নীলচে ধোঁয়া। যুবথুবু ভাব কাটিয়ে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কাকভেজা লোকগুলো। নতুন করে খাটানো তাঁবুর সামনে ঘোড়া থামালো জেমস। আগুন জ্বালতে মহা ঝামেলায় পড়েছে ডেভ মিলার্স। ভেজা কাঠে আগুনের চেয়ে ধোঁয়াই হচ্ছে বেশি। তার পাশে দাঁড়িয়ে হতাশ ভঙ্গিতে মাথা দোলাচ্ছে সুসানা। তাঁবুর ভেতর উবু হয়ে ভেজা জ্যাকেটের চেন গলা পর্যন্ত টেনে দিয়ে শীতে কাঁপছে অ্যাবি। জেমস জানে ভেজা জ্যাকেট খুলে ফেললে অ্যাবির শীত কম লাগবে, কিন্তু সেটা জানানোর কোনো আগ্রহ নেই ওর। সুসানাকে জেমস পছন্দ করে। চেষ্টা করলে বেলিন ডাকেও সহ্য করে নিতে পারবে, কিন্তু প্রথমবার অ্যাবিকে দেখেই বাজে মেয়ে মনে হয়েছে ওর। এ ধরনের মেয়েরা $1 জন্যও নির্বিকার চেহারায় ঘুমন্ত মানুষের গলায় ছুরি চালাতে পারে। জেমস পরিষ্কার বুঝতে পারছে অ্যাবিকে বিশ্বাস করে মারাত্মক ভুল করেছে ডিউক ওয়েন। কফি না খেয়ে কারো সঙ্গে কথা বলবে না ঠিক করে ব্র্যানের ক্যাম্পে এসে ঘোড়া থামালো জেমস। সুন্দর আগুন জ্বলছে ক্যাম্পের সামনে। ধোঁয়া প্রায় নেই বললেই চলে। অন্যদের মতো বোকামি না করে ওয়াগনের ভেতর শুকনো কাঠ জড়ো করে রেখেছে স্কুল টিচার। জেমসকে ঘোড়া থেকে নামতে দেখে অনেকগুলো চেলা কাঠ এগিয়ে দিল সে। যাও, এগুলো মায়রাকে দিয়ে এসো। আরও বেশি ভালোবেসে ফেলবে মেয়েটা তোমাকে। আমার বিশ্বাস হয় না। 2 হাত ভর্তি কাঠ নিয়ে হাসলো জেমস। কাদায় যাতে পিছলে না পড়ে সেজন্য সাবধানে হেঁটে মায়রাদের ক্যাম্পে গেল সে। ধোঁয়া ওঠা আগুনের ধারে মায়রার পেছনে নিঃশব্দে নামিয়ে রাখলো কাঠগুলো। আমি অ্যালিস্টারকে বলেছিলাম এমনটা হবে। ঠিকমতো আগুন জ্বালতে ব্যর্থ হয়ে রেগে উঠেছে মায়রা। আপন মনে গজর গজর করছে। বারবার বলে দিয়েছি, তারপরেও কথা শোনে না। কাঠ আনতে তার কষ্ট হয়। নিতান্ত বাধ্য হলে নিয়ে আসেন তিনি। আজকে যখন বললাম জ্বালানি নেই, তিনি ভেজা কাঠ জোগাড় করে আনলেন। ওই কাঠে পানি গরম করার মতো আগুনও জ্বলবে না, অথচ নাস্তার জন্য তিনি ঠিকই অপেক্ষা করছেন। কাঁধে টোকা দিয়ে মায়রার দৃষ্টি আকর্ষণ করে কাঠগুলো দেখালো জেমস। এগুলো শুকনো, ব্র্যান পাঠিয়েছে। অপ্রস্তুত বিস্মিত চেহারায় একবার জেমস, আরেকবার কাঠগুলো দেখল মায়রা। তারপর খুশিতে চিকচিক করে উঠল 2 চোখ। মিস্টার ব্র্যানকে আমার হয়ে ধন্যবাদ দিও। জেমসের গালে আলতো করে চুমো খেলো মায়রা। ঠিক এইভাবে ধন্যবাদ দেব, কিন্তু কখনো এইভাবে নয়। মাথা উঁচু করে হাঁটতে শুরু করে বলল গর্বিত জেমস ফ্ল্যাগ। নাস্তা খেয়েই ঘোড়ায় চেপে বেরোলো জেমস। তাঁবুর সামনে যমজ 2 ভাইয়ের সঙ্গে আলাপ করছে ডিউক ওয়েন। ওদের
পাশে থামলো সে। ওকে দেখে জুয়ারি কৌতূহলী চোখে তাকাতেই বলল, সবাইকে তৈরি হতে বলো, রওনা হব আমরা। একটা উপচে পড়া ঝর্ণা দেখে এসেছি, তবে ওয়াগন ট্রেন ওখানে পৌঁছানোর আগেই পানি নেমে যাবে। একটু অবশ্য সমস্যা হতে পারে, স্রোতে দক্ষিণ পার ভেঙে গেছে। কয়েকজনকে কোদাল হাতে পাঠাতে হবে জায়গাটা ঢালু করার জন্য। কাদা পেরিয়ে ঝর্ণা পার হতে সারাদিন লেগে যাবে। বিরক্ত চেহারায় বলল আইক মিলার। হয়তো, মাথা ঝাঁকালো জেমস। নাস্তা তৈরিতে মগ্ন সুসানাকে এক পলক দেখে গলা নিচু করে বলল, সাবধান, আজকে ইন্ডিয়ানদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ঝর্ণা পেরোনোর সময় দ্বিগুণ সতর্ক থাকবে। ওখানে ইন্ডিয়ানদের হামলা হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। তুমি ওই সময় থাকবে কোথায়? চোখ তুলে জিজ্ঞেস করলো সুসানা। বোঝা গেল এতক্ষণ তার মনোযোগ এদিকেই ছিল। কাছাকাছি থাকব বলে আর কাউকে কথা বাড়াবার সুযোগ দিল না জেমস। রাশে দোলা দিয়ে এগিয়ে গিয়ে থামলো হেইন্স আর মনরোর সামনে। মাত্র খাওয়া শেষ করে উঠেছে ওরা, প্লেট আর হাত মুখ সাফ করছে। 5 মিনিটের মাথায় উত্তর দিকে রওনা হয়ে গেল তিনজন। ঘোড়াগুলোর খুর কাদায় পড়ে থাপ থাপ শব্দ করছে। কিছুক্ষণ পর জেমস বলল, ওয়াগন ট্রেন ঝর্ণা পার করতে বিকেল হয়ে যাবে। সন্ধ্যার আগে সেচ ক্রিক পর্যন্ত পৌঁছতে পারলেই যথেষ্ট। জায়গাটা মাত্র 12 মাইল দূরে, তাই না? জানতে চাইল মনরো। হ্যাঁ, কিন্তু এই 12 মাইল পার হতে হলে ইন্ডিয়ানদের সঙ্গে লড়তে হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে একেবারে নিশ্চিত হয়ে গেছো যে ওদের মুখোমুখি হব আমরা। ঘাড় ফিরিয়ে জেমসকে দেখল হেইন্স। জেমস ঠিকই বলেছে, ওদের গন্ধ আমি বাতাসের আগে পাই। পুরো উপত্যকায় তীক্ষ্ণ নজর বোলালো মনরো। ঝর্ণা পার হওয়ার সময় ওরা এলে সর্বনাশ হয়ে যাবে। কি করবে, কিছু ঠিক করেছ? মাথা ঝাঁকালো জেমস। গোটা ব্যাপার ভেবে দেখেছে সে। অর্ধেক ওয়াগন ট্রেন ঝর্ণা পার হয়ে গেছে। এরকম সময় ইন্ডিয়ানরা আক্রমণ করলে কোনোভাবেই বৃত্ত তৈরি করা যাবে না। সেক্ষেত্রে ইন্ডিয়ানরা এক এক করে ওয়াগনগুলো দখল করবে, খুন করে ফেলবে শিশু, মহিলা, পুরুষ সবাইকে। বিদ্রোহী ইন্ডিয়ান ব্রেভদের হাত থেকে বাঁচবে না একজনও। আমি সামনের দিকে বেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি, অবশেষে বলল জেমস। মনরো, তুমি ঘুরপথে পেছনে গিয়ে দক্ষিণের রিজে উঠে উপত্যকায় অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা দেখো। হেইন্স, তুমি এই রিজ ধরে যতক্ষণ নিরাপদ মনে করবে এগিয়ে যাবে পশ্চিমে। আমরা তিনজন একটা বড়সড় জায়গা কাভার করব। তোমরা যদি ইন্ডিয়ানদের দেখো তাহলে দ্রুত এসে জানাবে আইক মিলার্সকে। ওরা প্রতিরক্ষার জন্য খানিকটা বাড়তি সময় হাতে পাবে এতে। আলাদা হয়ে গেল তিনজন। জেমস ঘোড়া ছোটালো উত্তর দিকে। ঝর্ণার কাছে পৌঁছে দেখল পানি প্রায় নেই বললেই চলে। গরুর পেচ্ছাবের সমান মোটা একটা ধারা বয়ে চলেছে এঁকে বেঁকে। তারপরও ওয়াগন পার করতে হলে 4টা করে মিউল লাগবে ঘন থিকথিকে কাদার কারণে। ঝর্ণায় ঘোড়া নামালো জেমস। সোরেল গেল্ডিং বহু কষ্টে উঠে এলো অপর পারে। আপন মনে খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলালো জেমস। স্পষ্ট বুঝতে পারছে বহুক্ষণ লাগবে ওয়াগন ট্রেন পার করতে। ইন্ডিয়ানরা হামলা করলে প্রতিরক্ষাহীন মানুষগুলোকে খুন করতে প্রচুর সময় পাবে হাতে। রিজের মাথায় চড়ে ঘোড়া থামালো সে। তাকালো নিচে। পশ্চিমের জমিতে ফেলে আসা ঝর্ণাটার মতো অনেকগুলো ঝর্ণা চোখে পড়ল ওর। এখানে ওখানে গাছ জন্মেছে ওদিকে, তবে এত ঘন জঙ্গল নেই যে ইন্ডিয়ানদের ওয়ার পার্টি লুকিয়ে থাকতে পারবে। পশ্চিমে বহু দূরে দৃষ্টি চলে গেল ওর। একের পর এক রিজ মাথা তুলে আছে পশ্চিম আর উত্তরে। ইচ্ছে করলে শিউ জাতির অর্ধেক লোক থাকতে পারবে ওগুলোর আড়ালে। কারো সাধ্য নেই সেদে দেখা না দিলে ওদের খুঁজে বের করে।
ঘোড়া থেকে নেমে একটা সিগার ধরালো জেমস। দেখল দক্ষিণের একটা রিজের উপর উঠে এসেছে ডিউক ওয়েন আর যমজ দুভাই। ওদের পেছন পেছন এলো মহিলাদের ওয়াগন, তারপর একে একে অন্যদের গুলো। কিছুক্ষণ পর রিজের ঢাল বেয়ে নামতে শুরু করলো ওয়াগন ট্রেন। ঝর্নার সামনে পৌঁছে ঘোড়া থামালো যমজ দুভাই আর ডিউক ওয়েন। সময় নিয়ে ঝর্নার দক্ষিণ পার পরীক্ষা করে দেখলো ডেভ মিলার্স। সুসানাদের ওয়াগন এসে থামতেই কোদাল নিয়ে কাজে লেগে গেল দুভাই। খাড়া পার কেটে ঢাল তৈরি করছে ওরা, যাতে ওয়াগনগুলো সহজেই ঝর্নায় নামতে পারে। ওদের দেখা দেখি কোদাল হাতে এগিয়ে এলো আরও কয়েকজন। কয়েক মিনিটের মধ্যেই পার কেটে ঝর্নার তলা পর্যন্ত ঢাল তৈরি করে ফেলল সবাই মিলে। ঝর্না পার হয়ে রিজে উঠে এসে জেমসের পাশে ঘোড়া থামালো কেতা দুরস্ত পোশাক পরা ডিউক ওয়েন। লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে জিজ্ঞেস করলো, কি মনে হয় আসবে ইন্ডিয়ানরা? জবাব না দিয়ে সামনে আঙুল তাক করলো জেমস। পশ্চিমের ভাঙাচোরা এবড়োখেবড়ো জমি মনোযোগ দিয়ে দেখল ডিউক ওয়েন। তারপর নজর ফেরালো উত্তরের রিজগুলোর দিকে। খানিকক্ষণ চুপ করে থেকে অভিযোগের সুরে বলল, খালি রিজ আর গুহা, ওরা যে কোনো জায়গায় থাকতে পারে, টেরও পাবো না আমরা। ঠিক। বডি কুটকুট করছে। দাড়ি চুলকালো জেমস। আমার ধারণা ওরা পশ্চিম দিক থেকে আসবে, কারণ পূবের রেড ক্লাউড এজেন্সিতে গিয়ে ঢুকতে চাইবে যুদ্ধ শেষে। আলাপ বন্ধ হয়ে গেল ওদের। একটা সিগার ধরিয়ে গম্ভীর চেহারায় ঝর্নার দিকে তাকালো সেলুন মালিক। পার হচ্ছে ওয়াগনগুলো। গতি খুব ধীর। চেষ্টা করেও কাদার জন্য দ্রুত এগোতে পারছে না টিম স্টাররা। মুখে ফেনা উঠে যাচ্ছে মিউলগুলোর। খুব আস্তে ধীরে চলছে কাজ। একটা করে ওয়াগন নামানো হচ্ছে, আটকে যাচ্ছে কাদায়। সেটাকে বিভিন্ন কসরতে ওঠানোর পর নামানো হচ্ছে আরেকটা ওয়াগন। নতুন করে প্রথম থেকে শুরু হচ্ছে একই কাজ। দুপুরের দিকে শেষ ওয়াগন ঝর্ণা পার হলো। ডিউক ওয়েনের দিকে তাকালো জেমস। আমি উত্তরে রিজে যাচ্ছি। তুমি ফিরে গিয়ে ওদের বলো আজকে দুপুরে খাওয়ার জন্য থামা চলবে না। সেলুন মালিক চলে যাবার পর ঘোড়ায় উঠে উত্তর দিকে এগোলো জেমস। ঢাল বেয়ে নেমে পরবর্তী রিজের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে রিজের ওপার থেকে মাথা তুলল ইন্ডিয়ানরা। ওকে দেখে রণহুঙ্কার ছাড়তেই ঘোড়ার মুখ ফিরিয়ে ছুটল জেমস। চাইছে ঢাল বেয়ে উঠে গিয়ে আগের অবস্থানে ফিরে যেতে। সামনের সারির ব্রেভরা গুলি ছুটতে শুরু করলো ওকে লক্ষ্য করে। খুব কাছেই মাটিতে গাচ্ছে বেশিরভাগ বুলেট। দু একটা বেরিয়ে যাচ্ছে ওর কানের পাশ দিয়ে বাতাসে শীষ কেটে। এখনও রেঞ্জের বাইরে বলে ইন্ডিয়ানরা গুলি লাগাতে পারছে না, তবে ওরা পারবে আর সামান্য একটু এগিয়ে এলেই। ছুটন্ত ঘোড়া থেকে ঘাড় ফিরিয়ে তাকালো জেমস। ওয়ার পার্টি, কোনো সন্দেহ নেই। রং মেখে ভূত সেজে আছে। পায়ের মোকাসিন, কোমরের নেংটি আর মাথায় পালকগুলো ছাড়া সারা শরীর অনাবৃত। মায়রার ভাষায় ওরা হচ্ছে বন্য। ঘোড়াকে দ্রুত ছুটতে তাড়া দিয়ে এত বিপদেও হেসে ফেলল জেমস। ওকে যদি ধরতে পারে তাহলে কি অবস্থা হবে মনে পড়ায় হাসিটা খুব ক্ষণস্থায়ী হলো। এটা নিশ্চিত যে লাশ দেখে মায়েরা ওকে চিনতে পারবে না। স্যাডেলে শুয়ে পড়ল সে, চিন্তাটা মাথায় আসতেই। চাইছে টার্গেট হিসেবে যতখানি সম্ভব ছোট হয়ে যেতে। মালিকের তাগাদা সংক্রমিত হয়েছে সোরেল গেল্ডিংয়ের মাঝে। প্রাণপণে ছুটছে ওটা ঘাড় লম্বা করে। আগেও জেমসকে একই ধরনের বিপদ থেকে উদ্ধার করেছে সোরেল গেল্ডিংটা। তবে এবার ওটাকে দৌড়ে উঠতে হচ্ছে কাদায় পিচ্ছিল ঢালবে। খুরে নতুন নাল লাগানো হয়েছে, তবু বারবার পিছলে পড়তে গিয়েও সামলে নিচ্ছে ঘোড়াটা। সামনের রিজের দিকে তাকালো জেমস। মনে হচ্ছে অনন্তকাল ধরে একই সমান দূরে আছে রিজের চূড়া। দ্বিতীয়বার ঘাড় ফেরালো সে।
পেছনের অবস্থান বোঝার জন্য ধক করে উঠল বুকের ভেতরটা। যা ভেবেছিল তার চেয়ে অনেক কাছে চলে এসেছে সামনের সারির অশ্বারোহী যোদ্ধারা। ছুটতে ছুটতেই দুজন ব্রেভ রাইফেল তাক করলো ওর দিকে। 14 রাশে টান দিয়ে ঘোড়া থামালো জেমস। স্যাডল বুট থেকে রাইফেল বের করে লাফ দিয়ে নামলো মাটিতে। হাঁটু গেড়ে বসে রাইফেল তুলে নিল কাঁধে। মরতে যদি হয় মেরে মরবে সে। বেশি কাছে চলে আসা ব্রেভ দুজন কল্পনাও করেনি জেমস রুখে দাঁড়াবে। বিস্ময় কাটিয়ে উঠে গুলি করলো ওরা। জেমসের 3-4 ফুট বামে আর ডানে মাটিতে গাঁথল বুলেট দুটো। দ্বিতীয়বার টিগার টানার সুযোগ পেল না দুজনের একজনও। জেমসের প্রথম গুলিতে ছুটন্ত ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল বাম দিকের ইন্ডিয়ান। ঢাল বেয়ে গড়িয়ে নামতে শুরু করলো লাশ হয়ে। ঘোড়াটা আরোহী পিঠে নেই বুঝে তীক্ষ্ণ একটা বাঁক নিল। ছুটছে এখনও, তবে তারা দেয়ার কেউ না থাকায় গতি কমিয়ে দিয়েছে। দ্বিতীয় ব্রেভ হ্যাঁচকা টান দিয়ে পনি দাঁড় করিয়ে ফেলল, কিন্তু জন্তুটার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারল না। সামনের দুপা শূন্যে তুলে লাফাতে শুরু করলো পনি। ব্রেভ ওটাকে সামলে নিয়ে কাঁধে রাইফেল ওঠাতেই টিগারে আলতো করে তর্জনী ছোঁয়ালো জেমস। মাথায় ঢুকে মগজ ছিন্ন ভিন্ন করে দিল 44 উইনচেস্টার বুলেট। দু হাতে বাতাস খামচে ধরে ঝুলে থাকতে চাইল ইন্ডিয়ান। তারপর কাটা কলা গাছের মতো ঘোড়ার পিঠ থেকে মাটিতে আছড়ে পড়ল। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে স্যাডলে চলল জেমস। ইশারা করতেই ছুটতে শুরু করলো সোরেল গেল্ডিং। কয়েক সেকেন্ড দেরি করেছে বলে দুঃখ নেই জেমসের মনে। ইন্ডিয়ানদের তেড়ে আসা থামিয়ে দেয়া গেছে, আর কোনো ব্রেভ কাছে আসার চেষ্টা করছে না। ওরা বুঝে গেছে যে লোক এত নির্ভুল নিশানায় গুলি করতে পারে তার কাছ থেকে দূরে থাকাই নিরাপদ। এক মুহূর্ত পরেই সামনের রিজ থেকে একটা রাইফেল গর্জে উঠল। দুটো উপদলে ভাগ হয়ে গেল ইন্ডিয়ানরা। রিজের দুধারে ছুটল, চাইছে রিজটা ঘিরে ফেলে ওদের ফাঁদে ফেলতে। রিজের মাথায় উঠে এসে জেমস দেখল মাটিতে পেট ঠেকিয়ে শুয়ে আছে পরিপাটি পোশাক পরা ডিউক ওয়েন। লিভার টেনে রাইফেলের ট্রিগার টিপছে যত দ্রুত সম্ভব। ওয়াগনে ফিরে যাও, সেলুন মালিককে পেরিয়ে ছোটার সময় বলল জেমস। মাথা থেকে হ্যাট খুলে বাতাসে নাড়তে নাড়তে গলা ফাটিয়ে চেঁচালো, করাল করাল। বলার প্রয়োজন ছিল না। গোলাগুলির আওয়াজ শুনেই একটার পেছনে আরেকটা ওয়াগন গোল করে দাঁড় করিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আইক মিলার্স। টিমস্টাররা দ্রুত অভ্যস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছে। কাদা ছিটিয়ে বিপজ্জনক গতিতে ঘোড়া ছুটিয়ে রিজ থেকে নেমে এলো জেমস। ঘাড়ে ফিরিয়ে দেখল ডিউক ওয়েন, হেইন্স আর মনরো আসছে ভিন্ন ভিন্ন দিক থেকে। ওরা ওয়াগন টেনের কাছে পৌঁছানোর আগেই ঘোড়া আর মিউলগুলোকে দড়িদড়া খুলে সার্কেলের মধ্যে ঢুকিয়ে ফেলল টিমস্টাররা। জেমসের পরপরই পৌঁছে গেল সেলুন মালিক আর ওয়াচার দুজন। রিজের মাথায় ইন্ডিয়ানদের দেখা গেল একসময়। কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। এক হাত মাথার উপর তুলে ঘোড়া ছুটিয়ে এগিয়ে এলো নিরস্ত্র একজন ব্রেভ। রাইফেলগুলো প্রায় একসঙ্গে কক হতেই সবাইকে গুলি না করার নির্দেশ দিল জেমস। সবার অবাক দৃষ্টির সামনে ওয়াগনের আড়াল ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো। শুনতে পেল পেছন থেকে কয়েকজন অনুরোধ করছে ফিরে আসতে, কিন্তু পাত্তা দিল না সে। ঠিক জেমসের সামনে এসে পনি দাঁড় করালো শিউ ব্রেভ। এক দৃষ্টিতে কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। হাসছে দুজনেই। ব্রেভকে ভালো মতো চেনে জেমস। ওরা ছোটবেলার বন্ধু। বিগ চিপের ছোট ভাই, ফুলমুনের ছেলেও। তারপর কার্ট হুইল। অবশেষে নীরবতা ভাঙল জেমস। সবাই যাতে বুঝতে পারে সেজন্য ইংরেজিতেই কথা বলছে সে। রিজার্ভেশনে থেকে থেকে ভালো ইংরেজি শিখেছে কার্ট হুইল। তোমার আঙ্কেল তোমাকে চলে যেতে বলেছে এখান থেকে, বলল সে। আমরা লুট করে নিতে এসেছি ওয়াগন 10। তোমাকে দেখতে পেয়ে বাবা ভরকে গেছে। সেবা আমরা কেউই নিজেদের বংশের রক্তে হাত রাঙাতে পারবো না, কাজেই চলে যাও তুমি। শোনো কার্ট হুইল। চেহারা গম্ভীর হয়ে গেল জেমসের। এই ওয়াগন 10-এর নিরাপত্তার দায়িত্ব আমার। আঙ্কেলকে গিয়ে বলো
প্রাণ থাকতে আমার দায়িত্বে যারা আছে তাদের গায়ে হাত দিতে দেব না আমি। আরও বলবে, বিগ চিপের সঙ্গে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে, আলাপ করেছি আমরা। হাতে টাকা এলেই আমি রাঞ্চ করব। সেখানে শান্তিতে থাকতে পারবে সবাই। ইচ্ছে হলে বিগ চিপের মতো তোমরাও ডেডউডের কাছে কোথাও আমার জন্য অপেক্ষা করতে পারো। ওখান থেকেই রওনা হব আমরা। দেখি বাবা কি বলে। স্যাডলহীন পনে দাবড়ে শিউদের মাঝে ফিরে চলল কার্ট হুইল। কি মনে হয় কাজ হবে? কখন যেন জেমসের পাশে এসে দাঁড়িয়েছে ডিউক ওয়েন। দেখা যাক। নিষ্পলক চোখে ইন্ডিয়ানদের দিকে তাকিয়ে থেকে জবাব দিল অন্যমনস্ক জেমস। বেড়ে ফিরে যেতে সারা পড়ে গেল ওয়ার পার্টিতে। একজন শুকনো লম্বা মতো লোক কার্ট হুইলকে ডেকে নিয়ে গেল একপাশে। দূর থেকেও বিগ চিপের ভাইকে চিনতে পারল জেমস। ছেলের সঙ্গে কথা বলে বুড়োর কি প্রতিক্রিয়া হবে কে জানে। চোখ গরম করে তাকাতো দেখে কিশোর বয়সে লোকটাকে এড়িয়ে চলত জেমস। অনেক পরে অবশ্য বুঝেছিল সবার দিকেই ওভাবে তাকায় ফুলমন বুড়ো। এমনকি নিজেকেও শখের আয়নায় দেখত একই দৃষ্টিতে। হাত পা ছুঁড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা শেষ করল কার্ট হুইল। হাত তুলে বুড়ো নির্দেশ দিতেই বাকিদের থেকে আলাদা হয়ে তার সামনে ঘোড়া দাঁড় করালো 10-12 জন ব্রেভ। কার্ট হুইল কী যেন বলতেই প্রবল বেগে মাথা ঝাঁকিয়ে সায় দিল ওরা। ওয়ার পার্টির অন্য দলনেতা মোটকু এবার এগিয়ে এসে বুড়ো ফুলমনকে কী যেন সব বোঝানোর চেষ্টা করল। কাজ হলো বলে মনে হয় না, কারণ দলবল নিয়ে তাকে ফেলে রওনা হয়ে গেল ফুলমন আর কার্ট হুইল। ওরা পুবের রিচ পেরিয়ে আড়ালে চলে গেলেও জেমস বুঝল ডেডউডে গিয়ে ঠিকই ভাইয়ের সঙ্গে দেখা করবে চোখ রাঙানো রাগী বুড়ো। রাঞ্চ করার পরিকল্পনা বাপকে পছন্দ করিয়ে ছেড়েছে কার্ট হুইল। ফুলমনের ব্রেভের দল চলে যেতেই চাঞ্চল্য দেখা গেল বাকি ইন্ডিয়ানদের মাঝে। দৌড়ে গিয়ে ঘোড়ায় উঠল মোটা সর্দার। বিপদ বুঝতে পেরে সেলুন মালিকের কাঁধে হাত রাখল জেমস। দুজনে ফিরে এলো ওয়াগন ট্রেনের রক্ষা বুঝছে। মায়রার পাশে গিয়ে দাঁড়ালো সশস্ত্র জেমস। মেয়েটাকে রাইফেল হাতে কাবার নিতে দেখে অবাক হয়ে গেছে। চারপাশে নজর বুলিয়ে দেখলো সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। দুটো দলে ভাগ হয়ে রণহুঙ্কার ছিঁড়ে তেড়ে এলো ইন্ডিয়ানরা। মায়রার হাত থেকে রাইফেল নিয়ে গুলি করতে শুরু করলো জেমস। অন্যরাও চুপ করে নেই। ওয়াগনগুলোর আড়ালে হাঁটু গেড়ে বসেছে ডিউক ওয়েন, জমজ দুভাই হেইন্স, মনরো আর টিমেস্টাররা। একের পর এক গুলি করছে সবাই। রাইফেল খালি হয়ে গেলে রিলোড করে দিচ্ছে মহিলারা। বাচ্চাদের তুলে দেওয়া হয়েছে পেছনের একটা ওয়াগনে। 200 গজ দূর থেকে সিদ্ধান্ত পাল্টে ঘুরে চলে গেল ইন্ডিয়ানরা। উদ্দেশ্যহীনভাবে ছুটছে 6টা পনি। ওদের আরোহীরা পড়ে আছে ঘাসের উপর মুখ থুবড়ে। আগের জায়গায় ফিরে গিয়ে হাত নেড়ে কী যেন বলল ইন্ডিয়ানদের মোটকু নেতা। আবার ঘোড়া ছোটালো ব্রেভরা। কাছে আসছে না আর। স্যাডলে কাত হয়ে বসে দূর থেকে চক্কর মারছে ওয়াগন ট্রেন ঘিরে। সুযোগ বুঝে গুলি করছে মাঝে মধ্যে। সার্কেলের ভেতরে দাঁড়ানো জন্তুগুলো অস্থির হয়ে উঠেছে। বুলেটের আঘাতে পড়ে গেছে দুটো মিউল। বাকিগুলো আপ্রাণ চেষ্টা করছে দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে। তার স্বরে চেঁচাচ্ছে আবি। বেলিন্ডা শুয়ে আছে কাদায় মুখ গুজে। সুসানা গুলির বাক্স সামনে নিয়ে বসেছে। দক্ষ হাতে খালি রাইফেল রোধ করে ডিউ ওয়েন আর যমজ দুভাইকে দিচ্ছে। একই কাজ করছে মিসেস ল্যান্ট্রি। স্বামীর হাতে ভরাটা দিয়ে অন্যটা রিলোড করছে। আরোহীকে দেখতে পাচ্ছে না, তবে পনির গায়ে গুলি করে ফেলে দিচ্ছে ডিউক ওয়েন আর যমজ দুভাই। 2-1 ব্রেভ ঘোড়ার তলায় চাপা পড়ল। মাটিতে পড়ে যাওয়া ব্রেভরা অনেকেই চেষ্টা করছে ক্রল করে সরে যেতে। যারা দ্রুত এগোতে পারছে না তারা গুলি খেয়ে মারা যাচ্ছে। ইন্ডিয়ানদের গুলিতে আহত হলো জন লিন্টন। তাকে সরিয়ে নিয়ে গেল রিচার্ড রাউলস। ফিরে এসে আবার রাইফেল চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর আরও দূরে সরে রাইফেলের রেঞ্জের বাইরে চলে গেল ইন্ডিয়ানরা। জেমস বুঝল
নেতার সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবে এখন ব্রেভরা। ওয়াগন টেনে সবাই খুশির চিৎকার ছাড়লেও গলা শুকিয়ে এলো জেমসের। এবার মরণ ছোবল দেবে ইন্ডিয়ানরা। সব দিক থেকে ছুটে এসে ঠেকাবার রাস্তা জানে সে, কিন্তু উপায় দেখছে না। মেয়েদের বাগবোর্ডের সামনে দাঁড়িয়ে অন্যদের সঙ্গে আলাপ শুরু করেছে ডিউকোয়েন আর যমজ দুভাই। ওখানে গেল মায়েরা আর জেমস। হঠাৎ আঙুল তুলে রেঞ্জের বাইরে জটলা করে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়ানদের দেখালো আইক মিলার্স। হেইন্স বলছে ওরা হামলা করবে না, চলে যাবে, সেটা নিয়ে তর্ক করছে। ওরা যদি আমাদের আটকে রেখে খবর পাঠিয়ে আরও লোক জড়ো করে তাহলে আমরা শেষ। চুলে হাত চালালো জেমস। ডিউক ওয়েন বলল, আমার মনে হয় আক্রমণ করবে না ওরা, আটকে রাখার চেষ্টাও করবে না। যা ভেবেছিল তার তুলনায় ক্ষতি অনেক বেশি হওয়ায় চমকে গেছে ওরা। একটা ব্যাপার নিশ্চিত, গম্ভীর চেহারায় বলল হেইন্স, কারো কাছে যদি লং রেঞ্জ রাইফেল থাকে আর ভালোভাবে তাক করে এখান থেকে যদি সে দু একটাকে ফেলে দিতে পারে তাহলে চিন্তাভাবনা বাদ দিয়ে দলবল নিয়ে ভাগবে মোটকু। নেই, আক্ষেপে সুরে বলল ডিউকোয়েন। আগে জানলে সাইয়ান থেকে রওনা হবার সময় একটা কিনে নিতাম। লজ্জায় লাল হয়ে জেমসের কোনোই ধরে ঝাঁকি দিল ব্র্যান্ড ল্যান্ট্রি। কেউ কারণ জানতে চাইলে জবাব দিতে পারবে না এমন একটা কাছুমাচু ভঙ্গিতে বলল, আমাদের ওয়াগনে লং রেঞ্জ রাইফেল আছে, শার্পস ভালো জিনিস। পারবে না, খামোখা গুলি অপচয় করো না। মাথা নেড়ে আফসোসের সুরে বলল আইক। ইন্ডিয়ানরা প্রায় সিকি মাইল দূরে আছে, লাগানো তো পরের কথা। ওই পর্যন্ত যাবেই না তোমার বুলেট। যাবে তো অবশ্যই। শান্ত চেহারায় আইকের দিকে তাকালো ল্যান্ট্রি। দু এক মুহূর্ত পর বলল, গুলি করে যে কাউকে ফেলেও দিতে পারবো আমি। রাইফেলটা 50 শার্পস বাফেলো গান নিয়ে এসো। দুজনকে তর্ক করার সুযোগ না দিয়ে বলল জেমস। দৌড়ে ওয়াগনে গিয়ে রাইফেলটা নিয়ে ফিরে এলো ল্যান্ড্রি। তার হাতে মানাচ্ছে না ওটা, দেখে মনে হচ্ছে বাচ্চার হাতে বড়দের জিনিস পড়েছে। ছোট একটা টেলিস্কোপ লাগানো অস্ত্রটার ওজন হবে অন্তত 15-20 পাউন্ড। সাপ্লাই ওয়াগনের হুইলের উপর রাইফেলটা রাখতেই সবাই চুপ হয়ে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো ল্যান্ড্রি। কাকে মারতে হবে? অসম্ভব। বিস্মিত চেহারায় আপন মনে ফিসফিস করে বলে কপাল চুলকালো আইক। হেইন্স আর মনরো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শাক করল জেমস। খুন করার ব্যাপারটা তার পছন্দ নয়, কিন্তু বুঝতে পারছে এছাড়া উপায়ও নেই কোনো। নিরাসক্ত চেহারায় আঙুল তাক করে ল্যান্ডটির পাশে গিয়ে দাঁড়ালো হেইন্স। ওই যে রং মাখা পনিতে বসে থাকা মোটা লোকটা ওদের নেতা। ওকে যদি ফেলতে পারো বাকিরা এক নিমেষে পালিয়ে যাবে। ঠিক আছে, ওকেই ফেলবো। বাফেলো গানের বাটে কাঠ ঠেকালো ল্যান্ডটি। শ্বাসরুদ্ধকর নীরবতা নামলো চারপাশে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে ইন্ডিয়ানদের দিকে। আলতো করে টিগারে আঙুল ছোঁয়ালো ল্যান্ডটি। চাপ বাড়ালো অতি ধীরে। ভয়ঙ্কর শব্দ করল 50 শার্প বাফেলো গান। আগুন আর ধোঁয়া ছিটকে বেরোলো লম্বা নল থেকে। ভেজা ভারী বাতাসে পাক খেয়ে উপর দিকে উঠে যেতে শুরু করলো ঘন কালো ধোঁয়া। হঠাৎ ছিটকে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল রংমাখা ইন্ডিয়ান সর্দার। বিস্ময়ের গুঞ্জন দৃশ্যটা দেখে আনন্দের চিৎকারে পরিণত হলো। দৌড়ে গিয়ে ল্যান্ডটির পিঠ চাপড়ে দিল তার স্ত্রী। বুকে জড়িয়ে ধরে নাচতে লাগলো উন্মাত্তের মতো। কিছুক্ষণ নেচে চুমোয় চুমোয় স্বামীকে ভরিয়ে দিল সে। দম বন্ধ হয়ে ল্যান্ডটি ছটফট শুরু করার পর ছাড়ল। রাইফেলটা রেখে দিয়ে এলো ওয়াগনে। তখনও আপন মনে মাথা নাড়ছে আইক মিলার্স। বিড়বিড় করে বলছে, অসম্ভব, হতেই পারে না, সেফ কপাল। জেমস আনন্দ উল্লাসে যোগ না দিয়ে ইন্ডিয়ানদের দেখছে এক দৃষ্টিতে। নেতা মারা যেতেই ছোটাছুটি শুরু করেছে ওরা। জটলা করে দাঁড়িয়ে আলাপ করছে 3-4 বয়স্ক ইন্ডিয়ান। অবশেষে একমত হলো ওরা। একজন হাত তুলে ইশারা করতেই ছুটে এলো ব্রেভরা। মৃত নেতাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে বাঁধা হলো। 3 মিনিটের মাথায় রিস পেরিয়ে হাওয়া হয়ে গেল শেষ ইন্ডিয়ান ব্রেভ। ওরা বুঝতেই পারেনি কি ঘটেছে।
দুঃখিত চেহারায় মাথা নাড়ল আইক। হয়তো ভেবে নিয়েছে আকাশ থেকে অভিশাপ দেয়া হয়েছে ওদের নেতাকে। অদূরে বাতাস ঠেলে বাফেলো গানের আওয়াজ পৌঁছায়নি নিশ্চয়। আমাদের ক্ষয়ক্ষতি কেমন? আহত হয়েছে কেউ? ডিউক ওয়েনের দিকে তাকিয়ে জানতে চাইল জেমস। হ্যাঁ, জন লিন্টনের কান ছিঁড়ে নিয়ে গেছে বুলেট। দুটো মিউল মারা গেছে। আহত হয়েছে কয়েকটা। আরও হ্যাঁ, কাদা লেগেছে অ্যাবির কাপুরে। হাসল না কেউ। জেমস বুঝতে পারল সে একাই নয়। কেউ পছন্দ করে না মেয়েটাকে। কয়েক মুহূর্ত চিন্তা করে সেলুন মালিকের দিকে তাকালো সে। আমি যাচ্ছি, রিজে উঠে দেখব ওরা আসলেই গেছে কিনা। তোমরা এদিকে ওয়াগনে ঘোড়া আর মিউল লাগিয়ে ফেলো। আমি হ্যাট দোলালে তখনই শুধু রওনা হবে। সেলুন মালিক ঘাড় নেড়ে সায় দেয়ায় রাইফেল হাতে সোরেল গেল্ডিংয়ে উঠল জেমস। দুটো ওয়াগনের মাঝখানের ফাঁক দিয়ে লাফিয়ে বেরিয়ে এলো ঘোড়াটা। ছুটতে শুরু করলো ঊর্ধ্বশ্বাসে। রিজে উঠে সতর্ক নজরে সামনেটা দেখল জেমস। কেউ নেই কোথাও। মাথা থেকে হ্যাট খুলে জোরে জোরে নামল সে। বাগবোর্ডের পেছন পেছন একে একে রওনা হলো ওয়াগনগুলো। সন্ধ্যায় পৌঁছলো ওরা শেষ ক্রিকে। ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে সবাই। সারাদিনে খাওয়া পড়েনি পেটে, কিন্তু অভিযোগ করছে না কেউ। পরদিন সকালে পশ্চিম দিকে এগোলো ওয়াগন ট্রেন। সারাদিনে পার হলো মাত্র 15 মাইল। এদিকে বৃষ্টি হয়নি। গরম বাতাসে উঠছে অজস্র ধূলিকণা। অতিষ্ঠ হয়ে মায়েরা একসময় জেমসকে বলেছে যে ভিজে গিয়ে শীতে কাঁপা আর গরম সহ্য করে ধুলো খাওয়া এই দুটোর মধ্যে কোনটা বেশি বিরক্তিকর সে বুঝতে পারছে না। কোনো জবাব দেয়নি জেমস। কম বেশি সবারই একই অবস্থা। রাতে ওয়াগনগুলো সার্কেল করে রেখে পাহারার ব্যবস্থা করা হলো। শেষ রাতে ওকে যখন ডেকে দেয়া হলো তখন গোটা আকাশে ঝিকমিক করছে লক্ষ কোটি নক্ষত্র। ঘুম ভাঙা সতর্ক চোখে চারপাশ পরীক্ষা করে এলো সে। অস্বাভাবিক কোনো কিছু নজরে পড়েনি ওর। সকালে রওনা হয়ে একটানা এগিয়ে চলল ওয়াগন ট্রেন। সাইয়ান রিভারের তীরে পৌঁছলো বিকেলের আগে। ব্ল্যাক হিলসকে দিগন্তে আকাশ ছোঁয়া কালো একটা রেখার মতো দেখতে লাগে এখান থেকে। সবার মধ্যে উৎসাহ ফিরে এলো। আর বেশি দূর নয়, প্রায় পথের শেষে এসে গেছে ওরা। সন্ধেয় তাঁবুর সামনে জ্বালানো আগুনের ধারে গিয়ে বসলো জেমস। ওর উল্টো দিকে বসে এক দৃষ্টিতে লকে শিখার দিকে চেয়ে আছে ডিউক ওয়েন আর যমজ দুভাই। সেলুন মালিকের স্যুটে এক বিন্দু ময়লা লেগে নেই। সেই প্রথম দিনের মতোই শহরে ফিটফাট ভদ্রলোক। সুসানা লোকটার পোশাক পরিষ্কার করে দেয়, কিন্তু সেজন্য কোনো প্রশংসা পায় কিনা কে জানে, ভাবল জেমস। সুসানার বদলে যদি অ্যাবিকে নিয়ে ডিউক ওয়েন মেতে থাকে তাহলে খারাপ লাগলেও তার কিছু করার নেই। আমরা এখনও ইন্ডিয়ানদের এলাকাতেই আছি। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে আইকের দিকে তাকালো জেমস। কালকে দিনটা কেমন যাবে তার উপর সব কিছু নির্ভর করে। রেড ক্যানিয়নের ভেতর দিয়ে যেতে হবে। জায়গাটা বিপজ্জনক। আমি আগে আগে যাব। হেইন্স আর মনরো এগোবে রিম ধরে। তোমাদেরও চোখ খোলা রাখতে হবে। যে কোনো ধরনের বিপদ আসতে পারে, কাজেই তৈরি থাকতে হবে সবাইকে। কথাগুলো শুনে কিছু বলল না আইক মিলার্স। আগুনের দিক থেকে চোখ সরিয়ে আধারে তাকালো। একটা সিগার ঠোঁটে ঝুলিয়ে আগুন জ্বালল সেলুন মালিক। জেমসের দিকে তাকিয়ে কয়েকটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল। তারপর ভুরু কুঁচকে বলল, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে জেমস। এখনও সিভার্সের কথা ভাবছো? আসলে ব্যাপারটা একটু অদ্ভুত। ডিউক ওয়েনের বাড়িয়ে দেয়া হাত থেকে সরু একটা সিগার নিয়ে ধরালো জেমস। একবারও দেখিনি, কিন্তু আমার মনে হয়েছে সিভার্স আর তার দলবল কোনো না কোনোভাবে জড়িত ছিল ইন্ডিয়ান আক্রমণের সঙ্গে। ব্ল্যাক হিলসের কাছে চলে এসে আত্মবিশ্বাস বেড়ে গেছে জোয়ারির। জেমসের কথা শুনে তাকে মোটেও বিচলিত মনে হলো না। সিগারেট টান দিয়ে বলল সে, আমার ধারণা ওকে আর কখনো দেখতে পাবো না আমরা।
তাছাড়া ভাবতে আমার অবাক লাগছে যে তোমার মতো লোক সিভার্সের ভয়ে চিন্তিত। জেমসের মনে হলো পিটিয়ে সেলুন মালিকের ভেতর বুদ্ধি ঢুকিয়ে দেয়, কিন্তু চিন্তাটা মাথা থেকে দূর করে দিল সে। এত দূর কষ্ট করে এসেছে, এখন পারিশ্রমিকের $1000 হারানোর কোনো ইচ্ছে নেই ওর। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে মনে হতেই উঠে হাঁটতে শুরু করলো। ঠিক করেছে, ডেডউড পর্যন্ত যাবে সে। ডিউকোয়েনকে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেবে। সকালে ইচ্ছা করেই রওনা হতে দেরি করলো জেমস। সে চাইছে সূর্য যথেষ্ট উপরে ওঠার পর রেড ক্যানিয়নে ঢুকতে। খাদে ওয়াগন ট্রেন যখন ঢুকলো তখন কুয়াশা কেটে তীব্র উজ্জ্বল আলো ছড়াচ্ছে সূর্যটা। 8 মাইল আগে আগে চলেছে জেমস। হেইন্স আর মনরো রিমে উঠে এগোচ্ছে ওয়াগন ট্রেনের সঙ্গে। সন্দেহজনক কিছু চোখে পড়লেই চেঁচিয়ে সাবধান করবে ওরা। ক্যানিয়নের দুধারের খাড়া দেয়াল 1000 ফুট উপরে উঠে গেছে। মাঝখানের ফাঁক খুবই কম। মাথার উপর এক চিলতে নীল ফিতের মতো আকাশটাকে দেখতে পাচ্ছে জেমস। মাঝে মাঝে দেয়ালে মানুষের খোঁড়া গর্ত চোখে পড়ছে। বোঝা যায় মাইনিং কান্ট্রিতে পৌঁছে গেছে ওরা। নিরাপদেই বিপজ্জনক 10 মাইল পথ পেরিয়ে গেল ওয়াগন ট্রেন। পরদিন কাস্টার সিটিতে ঢুকলো ওরা। এ শহরের ফেন্স ক্রিকেই প্রথম সোনার সন্ধান মিলেছিল। উত্তরে আরও সমৃদ্ধ অঞ্চল আবিষ্কৃত হওয়ায় এখন অবশ্য লোকবসতি কমে গেছে। খুব সুন্দর একটা জায়গা বেছে কাস্টার সিটি গড়ে তোলা হয়েছে। ছোট্ট একটা উপত্যকায় শহর। উপত্যকা ঘিরে রেখেছে ঘন জঙ্গলে ছাওয়া ছোট ছোট টিলা। ক্যাম্প করলো ওরা একটা টিলার গোড়ায়। সবার মধ্যেই খুশির ভাব লক্ষ্য করলো জেমস। ডেডউড আর মাত্র 50 মাইল পথ, আর বড়জোর 2 কি 3 দিন, তারপরেই স্বপ্ননগরীতে পৌঁছে যাবে ওয়াগন ট্রেন। সেদিন বিকেলে মায়রার পাশে গিয়ে বসলো জেমস। অ্যালিস্টার গেছে ওয়াগন করালের অন্য ধারে হেইন্স আর মন্ডোর কাছে পাহাড়ের গল্প শুনতে। পা ছড়িয়ে ওয়াগন হুইলে পিঠ ঠেকালো জেমস। আরাম করে সিগার ফুঁকতে ফুঁকতে সবিস্ময়ে খেয়াল করলো ওরা কথা না বলেও সুখী। চুপচাপ পরস্পরকে দেখছে ওরা। প্রথম প্রথম চোখ সরিয়ে নিচ্ছিল মায়রা, এখন আর লজ্জা পাচ্ছে না। মাঝে মধ্যে মুচকি হাসছে দুজনেই। কেন হাসছে জানে না। আধার নামলো এক সময়। উচ্চতার কারণে দ্রুত কমে গেল তাপমাত্রা। আগুন জ্বালল জেমস। বাতাসে পাইনের ঝাল ঝাল কিন্তু মিষ্টি একটা গন্ধ। পেছনের টিলা থেকে ডাক দিল রাত জাগা নাম না জানা পাখি। কিছুক্ষণ ফোঁস শ্বাস ফেলে লড়াই করে পরিচান্ত হয়ে থেমে গেল দুটো ঘোড়া। চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে আগুনে কাঠফাটার চিরচির শব্দ। ডেডউডে পৌঁছতে কতদিন লাগবে? অনেকক্ষণ পর মৃদুস্বরে জানতে চাইল মায়রা। বড়জোর 3 দিন। তারপর কি করবে তুমি? ইচ্ছে আছে কানাডায় গিয়ে ডান্স করব। আমার মতো মানুষদের সময় এদেশে ফুরিয়ে আসছে মায়রা। বুড়ো বয়সে আমি হঠাৎ কোথাও একা মরে পড়ে থাকতে চাই না। সোজা হয়ে বসে জেমসের চোখে চোখ রাখলো মায়রা। আমাকে তোমার সঙ্গে নেবে? যাবে তুমি? হ্যাঁ। জীবনটা কিন্তু খুব সহজ হবে না মায়রা। একেবারে প্রথম থেকে শুরু করতে হবে সব। তাছাড়া তুমি কি সহ্য করতে পারবে? রাঞ্চে আমার সঙ্গে কাজ করবে শিউ ইন্ডিয়ানরা। আমৃত্যু থাকবে ওরা অংশীদার হয়ে। তাতে কিছু আসবে যাবে না। হাসিতে মায়রার মুক্তোর মতো দাঁত আগুনের আলোয় ঝিক করে উঠল। তুমি তো থাকবে আমার পাশে। অকারণে ঝগড়া করবে না। আঙুলের টোকায় আগুনে চুরুট ফেলে হাসি হাসি চেহারায় জিজ্ঞেস করলো জেমস। করলে কি তুমি আমাকে নেবে না? মায়রাকে কপট রাগে চোখ বড় বড় করতে দেখে দুহাত তুলে আক্রমণ ঠেকানোর ভঙ্গি করলো জেমস। নেব না কেন? 110 বার নেব। তোমার সঙ্গে ঝগড়া না করতে পারলে জীবনে বেঁচে থাকার আনন্দই থাকবে না।